নমস্কার বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর চতুর্থ চ্যাপ্টার আয়তঘনক অর্থাৎ কোষে দেখি 4-এর প্রথম দিকের অঙ্কগুলো করে দেখাবো 1 থেকে 17 পর্যন্ত। তো প্রথমে আমাদেরকে এই চ্যাপ্টারটা করার আগে কিছু এর সূত্র আছে, সেই সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে। কি আছে দেখো, এখানে একটা আয়তঘনকের ছবি আছে। এই যে আয়তঘনকটা আছে তার আগে আমরা দেখব যে এর কটি তল আছে। দেখো, এর তল মানে ধরো এটা লুডো ছক্কার কটা দিক আছে, মোট 6টা দিক আছে। দেখো, তোমরা লুডো খেলেছো নিশ্চয়ই, একদিকে থাকে 1, একদিকে থাকে 2, একদিকে থাকে 3, এইভাবে 6টা দিক আছে, অর্থাৎ এর 6টা তল আছে। এই আয়তঘনকের কটা শীর্ষবিন্দু আছে? দেখো, এই কোণা একটা, এটা একটা, 2টো, 3টে, 4টে, আবার এদিকেও 4টে, মোট 8টা শীর্ষবিন্দু আছে। ঠিক আছে, কতগুলো ধার আছে? ধার মানে এই দাগগুলো কতগুলো আছে দেখো, এই পেছনেরটাতে 4টে আছে, এই সামনেরটাতে 4টে, 8টা, এখানে দেখো 9টা, 10টা, 11টা, 12টা, মোট 12টা ধার আছে। ঠিক আছে, তো এই যে আয়তঘনক হচ্ছে যার প্রত্যেকটি তল হচ্ছে আয়তক্ষেত্র, কিন্তু যদি ঘনক হয় তাহলে প্রত্যেকটি তল হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারে 4টে মেন ফর্মুলা, একটা হচ্ছে আয়তঘনকের আয়তন, একটা ঘনকের আয়তন, একটা হচ্ছে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এই 4টে হচ্ছে মেন ফর্মুলা। আর একটা আছে কি, এই যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আগে আমরা আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি? আয়তন মানে আয়তঘনকটা কতটা জায়গা নিয়ে আছে। আমরা সাধারণত এই যে নিচে যেটা আছে এটা ক্ষেত্রফল বলে, একটা তলের ক্ষেত্রফল। এর ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর সাথে উচ্চতাটা গুণ, ভূমির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতাটা গুণ করি তাহলে আমরা আয়তন পেয়ে যাব। তার মানে আর কিছুই না, আয়তঘনকের আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে এখানে আমি কি লিখব? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে আয়তঘনকের আয়তন কি হলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার দেখো, যদি ঘনকের আয়তন হয়, যেহেতু ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান, তাহলে যদি দৈর্ঘ্য এ হয় তাহলে ঘনকের আয়তন হবে এ গুণ এ গুণ এ, অর্থাৎ এ কিউব ঘন একক, ঘন একক। ঠিক আছে, ঘনকের আয়তন হলো এ কিউব ঘন একক। এবার যাচ্ছি সমগ্রতল। প্রথমে ধরো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ধরো এখানে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তঘনকের কটা তল? আয়তঘনক, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তঘনকের 6টা তল আছে। দেখো, তোমরা কল্পনা করো যে এই যে সামনের দিকে যে তলটা আছে আর এই পেছনের দিকে যে তলটা আছে, এই তল দুটো একই। মানে আবার দেখো, এই সাইডে যে তলটা আছে আবার এই সাইডে যে তলটা আছে, এই দুটো তল একই। আবার ওপরে যে তলটা আছে আবার নিচে যে তলটা আছে, এই তলটাও কিন্তু একই। তাহলে প্রত্যেকটা তল কিন্তু দুবার দুবার করে আছে। যখন আমরা তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি লিখব? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ, তার কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ, এটা একটা গেল, একটা তল। আবার দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। আর একটা তল আছে কি? দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা। দেখো, এইটাই হলো আমাদের আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, এই নিচের তলটা মানে এই যে নিচের তলটা, এটাতে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাই এটাকে বললাম 2 গুণ, এই দুইটা তো দুটো তল আছে বলে 2 হলো। নিচের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমরা এই পাশের যেটা বলবো, যদি আমরা এই তলটাকে কল্পনা করি, এই তলটাকে কল্পনা করি, এটা থেকে কি আছে? দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে এই তলটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা। আর এই সাইডে যে তলটা আছে এইটাকে বলা হবে, এই যে এর ক্ষেত্রফলটা কি হয়? প্রস্থ গুণ উচ্চতা।
তাই প্রত্যেকটা তল যেহেতু দুবার দুবার করে আছে, তাই সামনে একটা 2 দিয়ে গুণ হয়েছে। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এটা। এবার যদি এটা ঘনক হতো, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে যদি এটা ঘনক হতো, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, ঘনকের কটা তল? ঘনকের 6টা তল, এবং 6টা তলের ক্ষেত্রফল তো একই, মানে এবার তাহলে 6 গুণ প্রত্যেকটি তলের ক্ষেত্রফল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো a, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার, এত কি বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 a স্কয়ার বর্গ একক। এবার আমরা কর্ণের দৈর্ঘ্যগুলো দেখি। প্রথমে দেখি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। এই যে আয়তঘনকটা আছে, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যটা আমরা প্রথমে দেখব। তাহলে আয়তঘনকের দেখো একদম নিচে কি আছে? এই যে এই কর্ণ দৈর্ঘ্যটা এই, এইটা বের করতে গেলে আমরা প্রথমে এই নিচের যে আয়তক্ষেত্রটা আছে তার কর্ণ এসিটা আগে বের করব। তাহলে আমরা কি জানি? এসি, এসি একটা দেখো এই আয়তঘনকের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ কি? এসি স্কয়ার সমান কি হয়? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে কি করলাম? এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবার দেখো এই যে এবার যেটা হচ্ছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ এসিই, এই ত্রিভুজের এটা হয়ে গেল ভূমি আর এটা হয়ে গেল উচ্চতা। তাহলে কি হবে? এই কর্ণ দৈর্ঘ্য কি হবে? এই স্কয়ার সমান হবে এসি স্কয়ার প্লাস ইসি স্কয়ার। এসি স্কয়ার মানে আবার কি জানি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখানে বসিয়ে দিলাম। তাহলে পেয়ে গেলাম এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস ইসি স্কয়ার। তাহলে অতএব এখানে দেখো এই সমান সমান পাচ্ছি কি? রুট ওভার এটা। তাহলে এবি মানে তো দৈর্ঘ্য, বিসি মানে প্রস্থ, আর সি মানে উচ্চতা। তাই আমরা লিখলাম আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাই যদি কোনো আয়তঘনকের দৈর্ঘ্য 20, প্রস্থ 15 আর উচ্চতা যদি 10 দেওয়া থাকে, তাহলে আয়তঘনকের উচ্চতা কি হবে? আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট ওভার 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলেই এটা চলে আসবে। আচ্ছা, যদি এটা ঘনক হতো, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট ওভার সেই একই, এর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তাহলে কি হবে? রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার হচ্ছে কি 3a স্কয়ার। তাহলে রুট ওভার 3a স্কয়ার, রুট ওভার 3a স্কয়ার। এই এ স্কয়ারটা রুটের বাইরে এলে বাইরে চলে যায় এ, আর রুট 3টা পড়ে থাকে। তাহলে হয়ে যাচ্ছে কি? রুট 3a একক। ঠিক আছে, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই সূত্রগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাকে আগে সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। সূত্রগুলো তোমরা বই থেকে মুখস্থ করে নিও। ঠিক আছে, আমরা যাচ্ছি এবার 1 নম্বর অঙ্কে। কি বলছে? আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনাকার বস্তুর নাম লিখি। তো 4টি আয়তঘনাকার মানে যেগুলো এমন ঘনবস্তু বলো যার প্রত্যেকটা তলা আয়তক্ষেত্র। যেমন 1 নম্বর হচ্ছে দেশলাই বাক্স, জুতোর বাক্স, আলমারি, মোবাইল, বই, এগুলো সব হচ্ছে আয়তঘনক। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে 4টি ঘনকার বস্তু। ঘনকার বস্তু কি জানি আমরা? লুডোর ছক্কা, সুগার কিউব, তারপরে কিউব, রুবিক কিউব, আর হচ্ছে আইস কিউব। এগুলো সব হচ্ছে কি? ঘনবস্তু, ঘনক। আচ্ছা, একটা ছবি দেওয়া আছে, পাশের আয়তঘনক চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলোর নাম লিখি। এর তল কি কি আছে দেখো। যদি এই যে ছবিটা আছে তার তল কোনগুলো আছে দেখো। এখানে এটা এ, এটা বি, এটা সি, ডি। এই তলটা হচ্ছে এবিসিডি। একইভাবে এই তলটা হচ্ছে, এই ওপরেরটা ধরো, এই পেছনের তলটা ই এফ জি এইচ। তাহলে সামনের তল হয়ে গেল, পেছনের তল হয়ে গেল। এবার এই পাশের তলটা হচ্ছে এ বি জি এফ, পাশের তলটা এ বি জি এফ। তাহলে এই পাশের তলটা কি? সি এইচ ইডি হয়েছে, এই তলটা হয়ে গেল। তার মানে দুটো দুটো 4টে হয়ে গেল। এবার আমরা যদি ওপরের তলটা বলি, তাহলে এ এফ ইডি, এটা হয়ে গেল ওপরের তলটা। তার নিচের তলটা কি হবে? বি জি এইচ সি, নিচের তলটা। এর তলগুলোর নাম হয়ে গেল। ধার কোনগুলো? যতগুলো দাগ আছে এগুলো হচ্ছে ধার। ধার কি? এ বি, বি সি, সি ডি, ডি এ, 4টে হলো। এইভাবে আমরা বলতে পারি, সবগুলো বলবো ই এফ, এফ জি, জি এইচ, এইচ ই, এফ, জি বি, এইচ সি। এগুলো সব হচ্ছে ধার। আর শীর্ষবিন্দু কোনগুলো? এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, সব বিন্দুগুলো হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক।
একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার, 4 মিটার আর 3 মিটার। ঠিক আছে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কি? একটা ঘরের মধ্যে সব থেকে লম্বা দণ্ড রাখা যাবে কোথায়? ওই কর্ণ বরাবর। তাই আমরা কি করব, যে ওই ঘরে সবচেয়ে বড় লম্বা যে দণ্ড রাখা যাবে তা ঘরের কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য কি জানি আমরা? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। অতএব 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 5 স্কয়ার 25, 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9, যোগ করলে হচ্ছে 50, রুট 50। 50কে সিঁড়ি ভাঙলাম, ভেঙে হচ্ছে 5 গুণ 5 গুণ 2, দুটো 5 থাকলে একটা 5 রুটের বাইরে চলে আসে, তাহলে হয়ে গেল 5 রুট 2। কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 5 রুট 2 মিটার। তাহলে ওই ঘরের মধ্যে সর্বাপেক্ষা 5 রুট 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ড রাখা যাবে। আরেকটা কি বলেছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? তো ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই রুট 64 মিটার, এখান থেকে 8 মিটার পেয়ে গেলাম। তো ঘনকের আয়তনের ফর্মুলা কি? এ কিউব, তার মানে 8-এর কিউব ঘনমিটার। 8-এর কিউব কত হয়? 3টে 8 গুণ করলে হচ্ছে 512 হয়ে গেল। ঠিক আছে, 4টে হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে? আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করি। তার মানে যে যতটা মাটি কাটা হয়েছে তার আয়তন কত? 240 ঘনমিটার। তাহলে আমি এটা যদি, খালের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, খালের প্রস্থ 8 ডেসিমিটার, অর্থাৎ ডেসিমিটার থেকে মিটার ক ঘর? 1 ঘর, 0.8 মিটার। তাহলে খালের যদি আমি দৈর্ঘ্য ধরে নিলাম খালটি x মিটার লম্বা, তাহলে কি হবে? খালটি যদি x মিটার লম্বা আমি ধরে নিই, তার মানে দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে x মিটার। তো খালের আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে এই তিনটে গুণ করতে হবে। 2 গুণ 0.8 গুণ x হয়েছে। প্রশ্নানুসারে এটাই তো আমার আয়তন, এটাই তো বলে দিয়েছে 240। তাহলে প্রশ্নানুসারে 2 গুণ 0.8 ইন্টু এক্স সমান 240। এখান থেকে আমি x এর মান বের করছি। ঠিক আছে, এবার এই 8-এর যদি দশমিক তুলি তাহলে উপরে একটা 10 গুণ হবে, আর 8 দুগুণে কত হচ্ছে? নিচে 16। ঠিক আছে, এবার কাটাকুটি করছি। 16 দিয়ে এটাকে কাটলাম, দেখো 15 হবে। 16 দিয়ে যদি এটাকে আমরা কাটি, এটা হচ্ছে 15 হচ্ছে। তাহলে 15 আর 10 গুণ করে হচ্ছে 150। তার খালটি কতটা লম্বা ছিল? 150 মিটার লম্বা। তারপরে কি? নেক্সট অঙ্ক 6টা। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4 রুট 3 সেমি। তাহলে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল, ঘনকের তো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা কি করব? ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a সেমি ধরে নেব। সুতরাং কর্ণের দৈর্ঘ্য কি হবে? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি? a রুট 3 সেমি। তাহলে আমার যেহেতু কর্ণের দৈর্ঘ্য 4 রুট 3 বলা আছে, তাহলে শর্তানুযায়ী a রুট 3 সমান 4 রুট 3, রুট 3 রুট 3 কেটে গেল, তাহলে a মানে কত হয়ে গেল? 4 হয়ে গেল। তার মানে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হয়ে গেল। এবার কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 স্কয়ার বর্গ সেমি। এ মানে কত? 4, বসিয়ে দিলাম। 4 স্কয়ার, 4 4 কি 16, 6 16, 96 বর্গ সেমি হয়ে গেল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। ঠিক আছে, 7-এর অঙ্ক। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য এর সমষ্টি কত? 60 সেমি। ঘনকের ধার কতগুলো? ঘনকের ধার হচ্ছে 12টা, এবং প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি আমরা a ধরে নিই, তাহলে 12a সমান হবে কি? 60। তাহলে a মানে কত হবে? 60/12 হয়ে যাচ্ছে 5। তাহলে ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেমি। ঘনকটির ঘনফল হিসাব করি। ঘনকটির ঘনফল মানে আয়তন। ঘনফল হচ্ছে a কিউব। a কিউব কত হচ্ছে? 5-এর কিউব। 5-এর কিউব কত? 125। ঠিক আছে, 125 ঘন সেমি হয়ে গেল। নেক্সট অঙ্ক 8-এরটা। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি a, তাহলে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 6a স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে 6a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 216। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কয়ার ইকুয়াল টু 216/6। 6 দিয়ে যদি 216কে ভাগ করি, মানে এখানটায় যদি আমরা এইভাবে লিখি a স্কয়ার ইকুয়াল টু 216/6।
6 দিয়ে 216কে কাটলে হচ্ছে 36। তাই দেখো লিখেছি a স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে a ইকুয়াল টু হবে √36। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হয়ে গেল 6। চেয়েছে কি ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি? a কিউব। a কিউব ঘন সেমি। a মানে পেয়ে গেছি 6, অর্থাৎ 6 এর কিউব ঘন সেমি। তো 6 এর কিউব মানে 3টে 6 এর গুণ, 3টে 6 যদি গুণ করি 6 6 36, তাকে আবার 6 দিয়ে গুণ করলে 216 ঘন সেমি। ঠিক আছে। 9টা, একটি সমকোণী চৌফলের আয়তন কি? 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো। মানে একটা সমকোণী চৌফল আছে, অর্থাৎ একটা আয়তঘনক আছে, তাকে মাঝখান দিয়ে কেটে দিলে দুটো ঘনক সমান আয়তনের ঘনক তৈরি হলো। তাহলে প্রত্যেকটি ঘনকের আয়তন কত হবে? প্রত্যেকটি ঘনকের আয়তন হবে 432/2 = 216 ঘন সেমি। তাহলে এটা এক একটা ঘনকের আয়তন। এবার আমাকে বলেছে প্রত্যেকটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য ধরে নিলাম a। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি? a কিউব। যেহেতু আমার ঘনকের আয়তনটা 216 হয়েছে, তাহলে প্রশ্নানুসারে a কিউব = 216। 216 মানে কতর কিউব? 216 মানে 6 এর কিউব। তাহলে a মানে পেয়ে গেলাম 6, অর্থাৎ ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। 10এরটা, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করি। কি হবে? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a, তাহলে ঘনকের ঘনফল কত হবে? a কিউব ঘন একক। এইবার বলেছে কি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। 50% কমানো হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? a মাইনাস, আগে ছিল a, কমানো হলো মানে মাইনাস, কত কমানো হলো? a এর 50%। তাহলে a ইন্টু 50/100। এটা যদি কাটাকুটি করি 50 আর 100 কেটে গেলে হবে 1/2। এই 50 আর 100 কেটে গেলে হবে 1/2। তাহলে a/2। তাহলে a মাইনাস a/2, এটাকে a থেকে a/2 বাদ দিলে হচ্ছে a/2। তাহলে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? a/2 কিউব, অর্থাৎ a কিউব বাই 2 এর কিউব কত? 8। তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে? a কিউব ইস টু এই a কিউব বাই 8। a কিউব যদি কেটে যায় তাহলে এটা হয়ে যাবে 8:1। ঠিক আছে। 11 নম্বর অঙ্ক বলছে কি একটি সমকোণী চৌফল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1। তা এরকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সবসময় কি করব? ধরে নেব যে দৈর্ঘ্যটা কত? 3x, প্রস্থটা কত? 2x, আর উচ্চতাটা কত? শুধু x। তাহলে আয়তন কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তা 3x গুণ 2x গুণ x হচ্ছে কি 6x³ ঘন সেমি। প্রশ্নে আমার বলা আছে যে আয়তন কত? 384 ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 6x³ = 384। তাহলে x³ = 384/6 কাটলে হয়ে কাটাকুটি করলে হচ্ছে কত? 64। তো 384কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 64। 64 মানে কতর কিউব? 64 মানে 4 এর কিউব। তাহলে x = হয়ে যাচ্ছে 4। ঠিক আছে। তাহলে x এর মান পেয়ে গেলাম 4। বাহুর দৈর্ঘ্য বলেছিল তো 3x, তাহলে বাহুর দৈর্ঘ্য বাক্সটির দৈর্ঘ্য বলেছিল 3x, বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 4 3 4 12 সেমি। প্রস্থ কত বলেছিল? 2x, তাহলে প্রস্থ হবে 4 2 8, আর উচ্চতা কত? 4 সেমি। তাহলে বাক্সটির এবার কি সমগ্র তলের ক্ষেত্রফল কি চেয়েছে দেখি লাস্টে? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কি? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, আর উচ্চতা গুণ দৈর্ঘ্য। ঠিক আছে। এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব হচ্ছে 352 বর্গ সেমি। ঠিক আছে। তাহলে 11 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কে। নেক্সট অঙ্ক 12 নম্বর অঙ্কে কি বলেছে? একটা চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। ভেতরের দৈর্ঘ্য কত? 7.5 ডেসিমিটার, প্রস্থ কত? 6 ডেসিমিটার, আর উচ্চতা কত? 5.4 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। চা বাক্সের আয়তন আমরা বের করে নিলাম, এটা গুণটা করে এইটা আসছে। ঠিক আছে। এবার বলেছে চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। ঠিক আছে। তার কিন্তু খালি বাক্সের ওজন 3.75 কিগ্রা। তাহলে এ দেখো শুধু চায়ের ওজন কত হবে? এই চা ভর্তি বাক্স থেকে খালি বাক্সের ওজনটা মাইনাস করব। মাইনাস করলে হয়ে যাচ্ছে কি 48.60 কিগ্রা। ঠিক আছে। এবার যেহেতু আমার বাক্সের ওজনটা বেরিয়েছে 243, তাহলে নিশ্চয়ই 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন এইটা 48.6। প্রশ্নে কি চেয়েছে? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? তো 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন যদি এটা হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? এইটা বাই 243।
43। এখান থেকে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশনটা কিভাবে করব আমি সাইডে করে দিচ্ছি। 8 দশমিক যদি তুলি আমরা, 243 ইন্টু 100, এই শূন্য যদি কেটে যায়, 243 এটাকে কাটলে 2 হচ্ছে, তাহলে 2/10, 2/10 মানে হচ্ছে 0.2, 0.2 কিগ্রা। এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা 200 গ্রাম। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক কি বলছে, একটি বর্গাকার ভূমি, মানে একটা আয়তঘনক আছে যার ভূমিটা কিন্তু বর্গাকার, পিতলের প্লেট আছে যার দৈর্ঘ্য কত এক্স, মানে বর্গাকার ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে নিশ্চয়ই প্রস্থটাও এক্স হবে যেহেতু বর্গাকার বলে দিয়েছে, আর বেধ হচ্ছে 1 মিলিমিটার, তার মানে উচ্চতাটা হচ্ছে 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার মানে আবার 1/10 সেন্টিমিটার। তাহলে এইটা আমরা একটুখানি লিখে নিলাম যে 1 মিলিমিটার ইকুয়াল টু হচ্ছে 1/10 সেন্টিমিটার। এবার বলেছে দেখো প্লেটটার ওজন 4725 গ্রাম, তার মানে আমাদের আগে কি করতে হবে, আয়তনটা বের করে নিতে হবে। তাহলে এই বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, আর উচ্চতাটা কত 1/10 হচ্ছে ঘন সেমি। এক্স এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে থাকছে 10, এক্স স্কোয়ার বাই 10 ঘন সেমি। এবার বলে দিয়েছে প্লেটটির ওজন 4725 গ্রাম। বলছে আবার বলেছে যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত। তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে যেটা বেরোলো আয়তন, এত ওজনটা কত হবে। 1 ঘন সেমির ওজন যদি এটা হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 10 এর ওজন কত হবে, 8.4 ইন্টু এক্স স্কোয়ার বাই 10। এটা অ্যান্সার আসবে। যদি দশমিকটা তুলি, 84/10 হচ্ছে তো নিচে, ধর এই দশমিকটা তুললাম, তাহলে এখানটায় 84/10 হচ্ছে, তাহলে 84 এক্স স্কোয়ার বাই 10 × 100। এইটাই তোমার প্রশ্ন বলে দিয়েছে ওজনটা কত হবে, 4725। তার প্রশ্নানুসারে এটা সমান সমান 4725। তাহলে এক্স স্কোয়ার সমান সমান, এই দেখো নিচে 100 আছে, 100টা কি হবে, ওর সাথে গুণ হবে, 4725 গুণ 100, আর 84টা এখানে গুণ আছে, 84টার দিকে গেলে ভাগ হবে। এইটাকে এবার আমরা কি করব, কাটাকুটি করব। কাটাকুটি করলে কি করে হবে, আমি একটু সাইডে করে দিচ্ছি। 4725 গুণ 100 বাই 84, 84কে আমরা 4 দিয়ে কাটছি, 21, 4 দিয়ে হচ্ছে 25। এইটা 21 দিয়ে যদি এটাকে কাটি, 21 দুগুণে 42, 42 তার 5 52, আবার 21 দুগুণে 42, 105, 225, 225কে 25 দিয়ে গুণ করলে আমার হচ্ছে এটা আসছে 5625, বা এক্স সমান হচ্ছে 5000 রুট 5625, এক্স সমান হচ্ছে রুট 5625। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, রুট 5625কে ভাঙলে দেখবে 75 গুণ 75 আসবে। দেখো এই যে 225 আর 25 এসেছিল তো, 225 মানে 15 গুণ 15, 225 মানে 15 গুণ 15, আর 25 মানে হচ্ছে 5 গুণ 5। তাই যদি দুটো একটা একটা করে নিই, 15 5 15 75, আর 5 15 75, তাই লিখলাম 75 গুণ 75। তাহলে আমরা বলতে পারি যে এক্স সমান হচ্ছে রুট 75 গুণ 75, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 75। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত হলো, 75 সেমি। 14 নম্বর অঙ্কটা, চাঁদমারি রাস্তা উঁচু করতে হবে, তাই রাস্তার দুধারে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। 30 কটা গর্ত করেছে, 30টা গর্ত করেছে। ঠিক আছে, যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার আর প্রস্থ 8 মিটার, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে, তবে গর্তগুলির গভীরতা কত। তাই গর্তগুলির গভীরতা আমি ধরে নেব এক্স মিটার। তাহলে আয়তন কত হবে, প্রত্যেকটা গর্তের আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য 14, প্রস্থ কত 8, আর গভীরতা কত এক্স। তাহলে 14 আর 8 গুণ করে হচ্ছে 112 এক্স ঘনমিটার। এবার কটা গর্ত করেছে, 30টা, 30টি গর্তের আয়তন কত হবে, 30 গুণ 112 এক্স ঘনমিটার। এটা গুণ করলাম 30 দিয়ে 112কে, 3360 এক্স ঘনমিটার। এবার প্রশ্নে বলেছে মোট মাটি লেগেছে কত, 2520। তাহলে প্রশ্নানুসারে এই 3360 এক্স সমান সমান 2520। তাহলে এক্স সমান সমান 3360 বাই 2520। এটা যদি আমরা কাটাকুটি করি, এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে 252 বাই 336। ঠিক আছে, এবার আমরা এটাকে 2 দিয়ে কাটলাম, 126।
26, 2 দিয়ে কাটলে 166 না 168, ঠিক আছে, 168। আবার যদি আমরা 2 দিয়ে কাটি হচ্ছে 63, 2 দিয়ে কাটলে হচ্ছে 84, 21 দিয়ে যদি কাটি 3, নিচে হচ্ছে 4, 3/4, 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 0.75, ঠিক আছে। প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার, অতএব 75 সেমি হয়ে গেল। নেক্সট অঙ্ক 15 বলছে কি একটা ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তো যেহেতু ঘনকাকৃতি চৌবাচ্চা বলেছে এবং চৌবাচ্চাটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত বলেছে 1.2 মিটার, তাহলে আমি কি করব, চৌবাচ্চাটির আয়তন কি a কিউব, মানে 1.2 গুণ 1.2 গুণ 1.2, এটা গুণ করে হচ্ছে এটা, ঠিক আছে। ঘনমিটার, তো ঘনমিটারকে আমি ঘন ডেসিমিটার নিয়ে যাচ্ছি, মিটার থেকে ডেসিমিটার যেহেতু এক ঘর, এবার ঘন আছে, তাই এটা কি করব আমরা 1728 ঘন ডেসিমিটার, তাই 1728 ঘন ডেসিমিটার মানেই 1728 লিটার, ঠিক আছে। এবার বলেছে সমগ্র চৌবাচ্চাটির 1/3 অংশ, এটা মানে কত হবে, হয়েছে এটা করে হচ্ছে 576 ঘন ডেসিমিটার, তার মানে 576 লিটার। চৌবাচ্চাটি থেকে জল তুলে নেওয়া জলের পরিমাণ, তাহলে কি হবে, এই 1728 থেকে 576 আমরা বিয়োগ করলাম 1152 লিটার। এবার আমরা প্রতিটি বালতিতে জল ধরেছি x লিটার, তা 64 বালতিতে কতটা জল ধরবে, 64x লিটার, তাই নিশ্চয়ই এই 64x মানেই হয়ে যাবে কত 1152, তাহলে x সমান কি হবে 1152/64, x সমান কত হবে 1152/64, 64তে 1152কে ভাগ করলে হয়ে যাবে 18, তাহলে প্রত্যেকটা বালতিতে কতটা জল ধরবে 18 লিটার জল ধরবে। 15টা হয়ে গেল। 16 এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হিসাব করি, এক গ্রস মানে 12 ডজন, ঠিক আছে। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা হিসাব করি। আমি কি করব, প্রত্যেকটি দেশলাই বাক্সের উচ্চতাটা এই সেমি ধরে নিলাম। এবার তাহলে দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, প্রস্থ দেওয়া আছে 3.5 সেমি, তাহলে প্রত্যেকটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, 5 গুণ 3.5 গুণ h ঘন সেমি। তাহলে এক গ্রস দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে, আবার এক গ্রস দেশলাই বাক্সের 2.8 ডেসিমিটার, প্রস্থ কত 2.8 ডেসিমিটার, 2.8 ডেসিমিটার মানে কত 28 সেমি, প্রস্থ কত 1.5 ডেসিমিটার, সেটা মানে 15 সেমি, উচ্চতা কত 0.9 ডেসিমিটার মানে 9 সেমি। তাহলে এক গ্রস দেশলাই আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা। তাহলে এক গ্রস মানে তো আবার জানি আমরা যে 12 ডজন, তাহলে 12 ডজন মানে আবার হচ্ছে কটি, তাহলে 1 ডজন মানে হচ্ছে 12টি, তাহলে 12 গুণ 12, তাহলে প্রশ্নানুসারে এই যে একটা দেশলাইয়ের আয়তন এটা বেরিয়েছিল, এটাকে কি করতে হবে 12 গুণ 12 দিয়ে গুণ করতে হবে। প্রশ্নানুসারে এটা গুণ 12 গুণ 12, দেখো করেছে, এটা গুণ 12 গুণ 12 সমান কি হবে, এই এক গ্রস দেশলাইয়ের ওজনটা, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে h এর মানটা বের করবো, h সমান এদিকে যা আছে লিখলাম, আর এদিকে সবগুলো গুণ আছে, গুণটা হয়ে গেল ভাগ, এটাকে কাটাকুটি করলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে এই দশমিকটা তুলি, 3.5 দশমিক তুলি, তাহলে উপরে একটা কি হবে 10 হবে, উপরে একটা 10 হবে, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 6, 6কে যদি 3 দিয়ে কাটি 2 হচ্ছে, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে 12কে কাটলে 4 হচ্ছে, 4 দিয়ে 28কে কাটলে 7 হচ্ছে, ঠিক আছে। 4 দিয়ে 28কে কাটলে 7 হচ্ছে, এই 7 দিয়ে 35কে কাটলে 5 হচ্ছে, এই 5 দিয়ে 15কে কাটলে 3 হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 3/2, 3কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5, ঠিক আছে। h এর মান পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটি দেশলাইয়ের আয়তন কত হবে, এই যে প্রত্যেকটি দেশলাইয়ের আয়তন আমরা আগে বের করেছিলাম, এই যে 5 গুণ 3.5 গুণ h, তাহলে এই h এর মান তো 1.5 পেয়ে গেছে, এটা আমরা বসিয়ে দেবো।
5 গুণ 3.5 গুণ 1.5 ঘন সেমি, এই তিনটে গুণ করে হচ্ছে 26.25 ঘন, 26.25 ঘন সেমি। ঠিক আছে, প্রত্যেকটি দেশলাই বাক্সের আয়তন হয়ে গেল 26.25 ঘন সেমি, আর উচ্চতা কত 1.5 সেমি। ঠিক আছে, 17টা বলেছে কি 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ এবং একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। ধরি আরও 630 লিটার জল ঢাললে জলতল h ডেসিমিটার বৃদ্ধি পাবে। চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে কি 2.1 মিটার, তার মানে কি 21 ডেসিমিটার। প্রস্থ কত 1.5 মিটার, মানে 15 ডেসিমিটার। এবার যদি উচ্চতা যেটা h ডেসিমিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে জলস্তম্ভের আয়তন কত হবে, যে মানে এই বৃদ্ধি পাওয়া জলের যে আয়তনটা সেটা কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে 21 গুণ 15 গুণ h। ঠিক আছে, তাহলে এইটা করে রাখলাম। এবার প্রশ্নে বলেছে কি কতটা জল ঢেলেছি, 630, তার মানে নিশ্চয়ই এই আয়তন আর ওই 630 লিটার সমান, তাহলে এইটা সমান সমান 630। তাহলে এই সমান কি হবে 630 বাই এই 21 গুণ 15, এটাকে একটু কাটাকুটি করতে হবে। 21 দিয়ে যদি 630কে কাটি তাহলে হচ্ছে 30, 15 দিয়ে 30কে কাটলে হয়ে যাচ্ছে 2, তাহলে এই সমান 2, জলতল 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। হয়ে গেল 17 পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে 17 থেকে বাকি অঙ্কগুলো করব।